এই বিশ্বকাপ চলাকালীন সময়ে আপনারা আপনাদের ইংরেজির যে দক্ষতা এটাকে কিন্তু অনেকটা বাড়িয়ে নিতে পারেন। ঠিক কিভাবে এটা করতে পারবেন সেটা একটু আপনাদেরকে বলি। মনে করেন আপনি একটা ম্যাচ দেখেছেন। আপনারা প্রত্যেকটা খেলা খুব মনোযোগ সহকারে দেখেন এবং খেলার প্রত্যেকটা খুঁটিনাটি সবকিছু আপনাদের আসলে মুখস্থ হয়ে যায় খেলাটা দেখে। তো আজকে আপনি রাতে একটা খেলা দেখেছেন। এই খেলার সামারিটা কালকে আপনি অনলাইন থেকে পড়বেন। মানে খেলার যে কমেন্ট্রিটা থাকে সেটা হচ্ছে আপনি লিখিত আকারে পড়বেন, অনলাইনে গেলেই পেয়ে যাবেন। আপনি যদি গুগলে সার্চ করেন বা চ্যাট জিপিটিতে লিখেন যে আমি গতকালকের খেলার আসলে সামারিটা জানতে চাচ্ছি, সেটা ওরা ইংলিশে আপনাকে সাবমিট করবে। তো ইংলিশে এটা যদি আপনি পড়েন, আপনার আসলে ইংলিশ সব বুঝতে হবে এমন না, যেহেতু আপনি খেলাটা দেখেছেন, আপনার প্লেয়ারগুলোর নাম পছন্দ, কে কি করেছে কালকে আপনার সব মনে আছে। তো আপনি ইংলিশটা পড়লে ওটা আপনার কাছে একটা গল্পের মতো লাগবে। আপনার কাছে মনে হবে হ্যাঁ, সবই তো আমি বুঝতে পারছি। মানে যারা অ্যাকচুয়ালি ইংলিশ পড়ে বুঝতে পারেন না, তারা এই পদ্ধতিটা একটু অবলম্বন করে দেখেন, আমার মনে হয় অনেক হেল্প হবে। কারণ যেহেতু খেলাটা আপনি দেখেছেন, ওই জিনিসগুলো আপনার জানা আছে। জানা জিনিস আপনি যখন ইংলিশে পড়ছেন তখন আপনার বুঝতেই সুবিধা হবে এবং শব্দগুলো আপনার কাছে খুব মানে পরিচিত মনে হবে। এভাবে আপনি আপনার ইংলিশটাকে একটু ইমপ্রুভ করতে পারেন এই কিছুদিন। যেহেতু আপনারা অবশ্যই সবাই খেলা দেখবেন, খেলাগুলো দেখে সেখান থেকে যদি কিছু নলেজ গেইন করা যায় বা সেখান থেকে যদি আমার ইংলিশটাকে আমি একটু মানে বেশি স্ট্রং করতে পারি, তাহলে ওয়াই নট। তো ইংলিশ নিয়ে যখন আমি কথা বলছি তখন আমি আরো কয়েকটা কথা আপনাদেরকে বলি। অনেকেই বলেন যে ভোকাবুলারি কিভাবে মনে রাখবো বা ভোকাবুলারিতে আমি কিভাবে ভালো হব। তো ভোকাবুলারি আসলে কখনো মুখস্থ করে কেউ কোনোদিন পেরেছে কিনা আমি জানি না। ভোকাবুলারি আপনার প্র্যাকটিসের উপরে রাখতে হয়। ভোকাবুলারি আপনি আপনার দৈনন্দিন জীবনে কথাবার্তায় ব্যবহার করবেন। আজকে যদি আপনি একটা ধরেন ৫টা করে শব্দ আপনি প্রতিদিন শিখছেন, এই ৫টা করে শব্দ আপনি যদি আপনার দৈনন্দিন কথাবার্তায় ইউজ করেন, বা আপনি যখন সাধারণত আমরা কি করি, বন্ধু বান্ধবের সাথে কথা বলি বা ফেসবুকে মেসেজিং করি বা ফেসবুকে কমেন্ট করি, কমেন্টে রিপ্লাই করি, এই সব জায়গাগুলোতে যখন আমি চ্যাটিং করছি বা কিছু এই ধরনের কিছু, সেখানে যদি আমি ওই শব্দগুলোকে ব্যবহার করি, তো আমি যে শব্দগুলো একবার ব্যবহার করছি সেগুলো আমার আসলে ভুলার চান্সটা কম। তো আপনি ভোকাবুলারি পড়ছেন, মুখস্থ করার চেষ্টা করছেন, এইভাবে আসলে খুব কমই লাভ হয়। আপনি যত ব্যবহার করবেন শব্দগুলোকে, তত আপনার মনে থাকার চান্সটা বেশি। আর ইংলিশের রাইটিং এর ক্ষেত্রে অনেকে বলেন যে আমি ২টা লাইনও বানিয়ে লিখতে পারি না। আপনি ২টা লাইনও বানিয়ে লিখতে এখন পারছেন না, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। আপনি কি কখনো চেষ্টা করেছেন? আপনি কি কখনো আপনার রাইটিংটাকে ইমপ্রুভ করার চেষ্টা করেছেন? আমার মনে হয় করেননি। আপনি প্রথমত যেটা করতে পারেন, একদমই যাদের রাইটিং খারাপ, যারা ২টা লাইনও বানিয়ে লিখতে পারছেন না বা যাদের আসলে এগুলো নিয়ে খুব প্রবলেম হয়, প্রতিদিন আপনি আপনার সারাদিনের কাজকর্মগুলোকে রাতের বেলায় একটু নোট ডাউন করতে চেষ্টা করেন। আমরা যেভাবে ডায়েরি লিখতাম, ছোটবেলায় অনেকে আমরা ডায়েরি লিখেছি, তখন সেগুলো হয়তো বাংলায় লিখেছি, এখন আমরা ইংলিশে লিখবো। সারাদিনে আপনি যা যা কাজ করেছেন, এটা যদি আপনি প্রতিদিন ডায়েরিতে লিখতে থাকেন, আপনি দেখবেন লিখতে গেলে অনেক কিছু বেঁধে যায়, যে আজকে আমি এই কাজটা করেছিলাম, এটা আমি কিভাবে এক্সপ্লেন করব। সেটা একটু দেখে নেন অনলাইন থেকে। আপনার দেখে নিলে আপনার কোনো ক্ষতি নেই, আপনি যদি দেখে নিয়ে লেখেন কোনো ক্ষতি নেই, বরং উপকার আছে। তো আপনার হচ্ছে আপনি গুগল ট্রান্সলেটর হোক বা চ্যাট জিপিটি হোক, যেখানেই হোক, আপনি আপনার যেখানে বেঁধে যাচ্ছে আপনার নিজের ব্যাপারে আপনি লিখছেন যে আমি আজকে সারাদিন কি কি করেছি বা আমি কালকে সারাদিন কি কি করতে চাই, এগুলো আমি প্রতিদিন রাতে লিখছি। বেশি না, আপনি ১০ মিনিট ২০ মিনিট লিখেন। আপনি ৭ দিন পরেই আপনার ইমপ্রুভমেন্টটা দেখতে পারবেন। ৭ দিন পর আপনার লিখতে গিয়ে বেঁধে যাবে না যে আসলে আমি আজকে কি করেছি সারাদিন, এটা আমি ৭ দিন পর আপনি দেখবেন যে এমনিই লিখতে পারছেন। এবার কিছুদিন গেল, আপনি আপনার নিজের ব্যাপারে লিখেছেন, এবার একটু আপডেটেড ভার্সনে যাবেন, অন্য কিছু নিয়ে লিখবো। অন্য কিছু নিয়ে লিখবো কিরকম, আজকে আমি এই যে ধরেন খেলা চলছে, খেলাই দেখেছি, আজকে একটা খেলা দেখেছি, আজকের খেলায় কি কি মানে ঘটনাগুলো মানে উল্লেখযোগ্য ছিল, সেগুলো আমি একটু ইংলিশে লেখার চেষ্টা করি। বা আমি একটা মুভি দেখেছি, সেই মুভিতে আসলে আমি কি বুঝেছি বা কি দেখলাম, এটা আমি ১০-১২ লাইন লিখি, এটা লিখতে পারবো। যদি আপনি এই জিনিসগুলো প্র্যাকটিসে রাখার চেষ্টা করেন, আপনি বিলিভ ইট অর নট, আপনি কয়েকদিন পরে আপনি দেখতে পারবেন যে আপনার হাতটা অনেক বেশি মানে স্মুথ হয়ে গেছে, আপনি লিখতে পারছেন। প্রথমত ২-১ দিন আপনার কষ্ট হবে, এই কষ্টটা আপনাকে মেনে নিতে হবে এবং এই কষ্টটা আপনাকে করতে হবে। ২-১ দিন কষ্ট করে কেউ যদি হাল ছেড়ে দেয়, তার যে দক্ষতা সেটা যেখানে ছিল ওখানেই থাকবে। আর ২-১ দিন পরেও কেউ যদি কন্টিনিউ করে, কেউ যদি লেখাটা প্রতিদিন চালিয়ে যায়, প্রতিদিন আপনি ২ পেজ লিখেন, কোনো সমস্যা নেই। ২ পেজ করে লিখতে লিখতে একটা সময় আপনার হাতটা স্মুথ হয়ে যাবে, আপনি লিখতে পারবেন। যা যা করছেন, যা যা ঘটছে, এরপর আপনি যখন আপনার হাতের মানে লেখাটা বা লেখার স্পিডটা অনেক বেড়ে যাবে, তখন আপনি অন্যান্য বিষয় নিয়ে লিখতে শুরু করবেন। যেমন যেই ঘটনাগুলো হচ্ছে আপনার বাংলাদেশের বা দেশের বাইরের জিকে রিলেটেড ঘটনা বা সাম্প্রতিক ঘটনা যেগুলোকে আমরা বলি, এগুলো তখন আপনি ইংলিশে লেখার চেষ্টা করবেন। এগুলোই মেইনলি আপনাকে পরীক্ষার হলে গিয়ে ফোকাস রাইটিং এর পার্টে বা আর্গুমেন্টে লিখতে হয়। তো এই জিনিসগুলো আপনি একদিনে ২ দিনে পারবেন না, আপনি প্রতিদিন ২ পৃষ্ঠা ৩ পৃষ্ঠা করে লিখতে 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 একটা সময় গিয়ে আপনার এই জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে, স্পিডও থাকবে এবং আপনার কোয়ালিটিও থাকবে।
এটা হচ্ছে মানে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। তো ১ম এ আমি আপনার নিজের বিষয় নিয়ে লিখতে বলছি, কারণ নিজের ব্যাপারে লেখা সবথেকে সোজা। তাও আপনি প্রতিদিন লিখতে গিয়ে দেখবেন বেঁধে যাচ্ছেন। যখন আপনি নিজের ব্যাপারে লিখতে যাচ্ছেন যে, "আমি আজকে সারাদিন কি করেছি?" এই সামান্য জিনিসটাই ১ম এ ২-১ দিন আপনি লিখতে গিয়ে হয়তো আটকে যাবেন। কিন্তু ৭ দিন পরে, ১০ দিন পরে আর আটকাবেন না। বরং আপনি দেখতে পারবেন যে আপনার ইমপ্রুভমেন্টটা আসলে কোথায় হয়েছে। তো এভাবে আপনারা একটু ইংলিশটা চেষ্টা করতে পারেন। আমার কাছে মনে হলো যে এই ৩টা-৪টা ওয়ে খুবই ইফেক্টিভ হওয়ার কথা। তো আপনারা একটু চেষ্টা করতে পারেন এবং অবশ্যই আপনারা কেউ যদি চেষ্টা করেন তাতে কি ফল হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে জানাতেও পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।